ব্যবহার, এটা আমি এখন করতেছি, আপনারা শোনেন। এটা আবহাওয়া, হ্যাঁ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নাম্বার 14, তারিখ হচ্ছে 26/5/2024। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে, আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে, আমি কোথা থেকে পড়ি না। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় 21.2 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে। এটি আজ 26 মে 2024 সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে 145 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 150 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা ঝড়ো হওয়া সহ ভারীর পরিমাণ হচ্ছে 44 থেকে 88 মিলিমিটার পার 24 ঘন্টা এবং অতি ভারী সেটা 89 মিলিমিটার 24 ঘন্টার ভেতরে বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ঘূর্ণিঝড় হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের বুলেটিন। আর আমাদের মনে হয় যে এটা ঘূর্ণিঝড়ের যে নিচের বডিটা, এটা এই সেন্টারটা অতিক্রম করার পরে আস্তে আস্তে এই বডিটা অতিক্রম করবে। এইটা আমরা তো বলেছি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা এখন অলরেডি কাজ করেছে আমাদের কিন্তু উপকূল। হ্যাঁ, আমরা এখানে দিলাম হলো কোয়ার্টার ডাটা দিয়ে, সন্ধ্যা 6টার ডাটা দিয়ে দিচ্ছি। কেন্দ্রটা এটা উপকূল বলতে আমরা কিন্তু মংলা বন্দর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে সাতক্ষীরা
যে অঞ্চল আছে এই অঞ্চলের পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে এই মাঝখান থেকে ভাই মাঠে চাপা দেখে না মাঠে ভাই আস্তে আস্তে বাংলাদেশের উপর কাজ করেছে এবং অল্প সময় এটা পর্যায়ক্রমে উপরে উঠছে আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারবে। তখন অ্যাকচুয়ালি বাতাসের গতিবেগ সবচেয়ে কম থাকে, অর্থাৎ কেন্দ্রটাতে কোনো বাতাস থাকে না, যে সেন্টারটা বা আইয়ের মতো যে অঞ্চলটা ওই অংশে কোনো বাতাস থাকে না এবং এই সময় বাতাসটা কম থাকে। আবার যখন নিচের অংশটা ওঠা শুরু করবে তখন আবার বাতাসটা পর্যায়ক্রমে বাড়বে। আমরা তো একটু আগে উনি বললেন, আমি এখানে পড়লাম যে এটা মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ টেপুপাড়া উপকূল, অর্থাৎ কিছু অংশ ভারতে আছে, কিছু অংশ আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা বাংলাদেশের উপরে আস্তে আস্তে এখন পাইছি সব সাউন্ড ঠিক আছে। ভারতের কিছু অংশ আছে, ঠিক আছে সব এটা ওনারা বলবেন। ব্রিফিংই তো শেষ। এই বৃষ্টিপাত হচ্ছে তাদের আরো হবে এবং কালকে সারাদিনই বৃষ্টি হবে, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল মানে আমাদের ঢাকা সহ উত্তরের অংশে বৃষ্টি আরো বাড়বে। না, জলোচ্ছ্বাস আমি সেটা হচ্ছে না, সেটা যেটা আমি বুঝি যে এই রাত্রি 9:30-9:40 দিকে একটা জোয়ার আছে এবং এই জোয়ারের সাথে 22 তারিখের যে ফোর্স শক্তি এটা জলোচ্ছ্বাস এখন কিন্তু অপোজিট ফেজে আছে, ফাটা আছে, জোয়ার শুরু হবে আবার 9:45 থেকে আবার তখন আবার জোয়ারটা বাড়বে। এই মুহূর্তে কিন্তু আসলে আমাদের যে মানে অঞ্চলে যে নদী আছে ফাটা আমরা জীবন মধ্যে কাজ করব তখন আসলে জোয়ার ছিল কারণে হ্যাঁ, কিছুটা পরবর্তীতে যখন আবার জোয়ার হবে সেখানে যখন যে ফোর্সটাও থাকবে, উইন্ড ডিভেন যে ফোর্সটা সে তার কারণে আবার একটু জোয়ার হওয়া হবে, অর্থাৎ জলোচ্ছ্বাস। আমরা কি বলতে পারি যে মূল কেন্দ্রে প্রবেশ করেছে অতিক্রম করতে পারছে সময় না, মূল কেন্দ্র এত সময় লাগবে না। আমি তো বললাম যে 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা মূল কেন্দ্র উঠে যাবে। কাজ করেছে না, না, সন্ধ্যা 6টার আমি একটু নিয়ে শব্দগুলো অনেক কঠিন, তো এর সাথে আমরা অত পরিচিত না, একটু কঠিন হলে আপনি একটু সহজ করে বলতেন যে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা উপকূলে আঘাত থাকবে, আমরা মনে হয় যে এইখানে একদম ডিটেইল আছে। সাধারণ মানুষকে আপনারা বিশ্লেষণ করে বলবেন। আমি একটু আবারও বলি আপনাকে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূল ঝড়টি উপকূলে আঘাত, মূল ঝড় অগ্রভাগ, একটু অগ্রভাগ, না না অগ্রভাগ অগ্রভাগে প্রভাব করেছে, আমাদের উপকূলটা না না পুরো বডিতে কেন্দ্র থাকে 40 থেকে 50-60 কিলোমিটারের মধ্যে।
বডিটা করলে আমি যে জেলাগুলোর কথা বললাম একজনে বলেন আমরা ফ্রেম পাচ্ছি না। আমি একটু ক্লিয়ার করি। আপনার সাইক্লোনটার বডি হচ্ছে পুরো বডি হচ্ছে 400 থেকে 500 কিলোমিটার, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 250 কিলোমিটার। আর যদি ব্যাস ধরি তাহলে 400 থেকে 500 কিলোমিটার। তো এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়ে যাবে বডিটা। আর কেন্দ্রটা সেটা ছোট, সেটা 40 থেকে 50 কিলোমিটার, এবং এটা পর্যায়ক্রমে আমাদের কাজ করছে। আগামী 1 থেকে 2 ঘন্টার ভিতরে এটা আমাদের উপকূল অতিক্রম করে আমাদের ল্যান্ডে ঢুকবে। হ্যাঁ, যখন জোয়ার আসবে তখন এই যে বায়ুতাড়িত যে শক্তিটা যেটা সাইক্লোনে আছে তার কারণে আবার পানি বাড়বে। সেটা আমরা তো বলেছি যে 6 থেকে 8 থেকে 12 বলেছি, এর মাঝে কম বেশি হবে আর একটা তো দুইটা, একটা মুভ করতেছে আর একটা আপনার এটা হচ্ছে 90 কিলোমিটার ঘন্টায় 90 কিলোমিটার, ঝড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটা আমি বলি যে এটা যখনই উপরে দ্রুত মোটামুটি নিস্তেজ হতে এটা যেহেতু এখন ল্যান্ডে প্রবেশ করেছে, মোটামুটি নিস্তেজ হতে কত সময় লাগতে পারে? হ্যাঁ, 7 ঘন্টা সে উপকূল অতিক্রম করবে, এরপরে বাংলাদেশের ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পরে কিন্তু একটু স্ট্যাগনেন্ট থাকবে, বৃষ্টি দিয়ে এটা বৃষ্টি ভেরিয়ে দুর্গ হবে, স্থল লঘুচাপে পরিণত কালকে পর্যন্ত থাকবে। মোটামুটি থাকবে, থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, তবে সিলেটে মানে প্রথমে ভারী বৃষ্টিটা হওয়ার পরে এটা সিলেটের নেচার, পাহাড় থাকার কারণে অল্প অল্প বৃষ্টি অনেকদিন। আমরা আমাদের 10 দিনের পূর্বাভাসে প্রতিদিনই দেখেছি যে সিলেটে একটু একটু বৃষ্টি আছে। আমরা এখনো বলবো না, এটা আমরা পরে পুরো মানে এটা হওয়ার পরে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো, কারণ এরপর আবার বাড়তে পারে, আবার কমবে, এইভাবে কিন্তু মানে আমাদের ই হচ্ছে। আমাদের এইগুলা সব রেকর্ডেড আছে, এগুলা দেখে অনেকগুলো স্টেশন, এগুলা দেখে আমরা বের করবো কোথায় সর্বোচ্চ গতিবেগ ছিল। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি। এটা আমরা বলবো ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 হচ্ছে 88, মানে 88 কিলোমিটার পার আওয়ারের উপরে যদি স্পিড ওঠে তাইলে এটা 2 করতে হবে। অর্থাৎ সবচেয়ে একেবারে এটার 120 পর্যন্ত সর্বোচ্চ। আর 88 কিলোমিটার পার আওয়ারের যদি স্পিড কম থাকে তাইলে এটাকে আমরা বলি ক্যাটাগরি 1। এটা 68 থেকে 88, এবং এটা হচ্ছে শুধু ঘূর্ণিঝড়। এরপরের স্টেজ হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়, এরপরের স্টেজ হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়, এরপরে হচ্ছে না হ্যারিকেন ফোর আছে একটা, হ্যাঁ এক্সট্রিম যেটা হ্যারিকেন ফোর, সিভিয়ার সাইক্লোন স্টর্ম উইথ হ্যারিকেন ইন্টেন্সিটি, এর একটা স্টেজ আছে। এরপরে 220-এর উপরে যদি ওঠে সেটা হচ্ছে সুপার সাইক্লোন। কাজে এটা আপনারা বিবেচনা করেন যে এটা মধ্যম মানের, মিডিয়াম।
হ্যাঁ প্রবল ঘূর্ণিঝড়, যেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, এই ক্যাটাগরিটা হচ্ছে সিভিয়ার প্রবল, এরপরে অতি প্রবল, তারপরে হারিকেনের তীব্রতা বিশিষ্ট, তারপরে হচ্ছে সুপার সাইক্লোন। এটা বাংলাদেশের আমাদের ইয়েতে ছিল যে 69 সালের সাইক্লোন, আমি দেখতেছি লাইভ দেখতেছি সাইক্লোন, এবং এটা 91-এর সাইক্লোন ছিল সুপার, ঠিক নাই। আর সিটোর ছিল 97-এর সাইক্লোন ছিল 2007 ছিল সিটোর ছিল সুপার সাইক্লোন, আর 91 সালে যেটা সাইক্লোন ছিল ওটাও সুপার সাইক্লোন। মানে আস্তে আস্তে যাবো গা, আস্তে আস্তে চলে যাবে। আইলাতে মাত্র 110 কিলোমিটার স্পিড ছিল, কিন্তু এখন ঠিক আছে। জলোচ্ছ্বাসের কারণে যে এখন পর্যন্ত বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসের কারণে যে লবণাক্ত পানি ঘুরে গেছে, সেটা বোঝাতে চেয়েছেন এই ভয়াবহতা। বাতাসটা একটা সাইক্লোনের 3টা ডাইমেনশন, একটা হচ্ছে বাতাস, একটা হচ্ছে বৃষ্টিপাত, আর একটা হচ্ছে জলোচ্ছ্বাস। তো এখানে জলোচ্ছ্বাসটা একটু বেশি আমরা করেছি এবং অলরেডি কিছুটা হয়েছে, হ্যাঁ, আর বৃষ্টিটাও একটু বেশি হবে, যেহেতু বর্ষাকালের আগ মুহূর্তে এটা হচ্ছে। বর্ষাকালের সময় এমনিতেই বাতাস আমাদের মুখী থাকে, দেশে বাংলাদেশের মুখে থাকে, যার জন্য এটাতে বৃষ্টিটা একটু বেশি হবে, এইটাই হচ্ছে উনি বলছেন। আর বাতাসের গতিবেগের দিক দিয়ে এটা খুব শক্তিশালী, কাজে 3টা ডাইমেনশন, তো এটা 3টা ডাইমেনশন 3 ধরনের প্রভাব। হ্যাঁ, আয়লার মতোই জলোচ্ছ্বাস, আয়লাতেও বাতাস কম ছিল, মাত্র 100 কিলোমিটার এরকম আশেপাশে, কিন্তু তার জলোচ্ছ্বাস এত বেশি ছিল। এই যে শোনেন, আপনি এই জিনিসটা চিন্তা করেন যে এটা একটা সাইক্লোনের মাঝখানে সেন্টার। আমরা বলেছি যে আগে অগ্রভাগ কাজ করেছে এবং সে কাজ চলছে, সেটা আমরা বলছি আগে। এখন আস্তে আস্তে সেন্টারে আসছে, এরপরে নিচের অংশটুকু। তো এই যে আমরা আগে কথা বললাম যেটা অগ্রভাগ কাজ করেছে, সেটা অগ্রভাগটা পার হয়ে গেছে, এখন সেন্টার। হ্যাঁ, এইভাবেই আগাচ্ছে। আগে টাকা নিয়ে সবের সময় একজন থ্যাংক ইউ। একটু প্রশ্ন করে মোবাইল পার্টিগুলো সমস্যা এইটা নিয়ে তো সরকারের ভিতরে তো কাজ চলছে অলরেডি, মিটিং একটা হয়ে গেছে, মানে এটা ছাড়া তো করা যায়। আর অর্গানোগ্রাম অলরেডি পাস হয়ে গেছে, সরকারি জিও জারি হয়ে গেছে, এরপরে রিক্রুটমেন্ট এটা হলে আমাদের মহাপরিচালক হবে, যেটা নাকি ডাইরেক্টর এখন মহাপরিচালক হবে, এবং আরও সেইভাবে আপগ্রেডেশন হবে। যারা ডিডি আছেন ডাইরেক্টরটা 5 জনের এরকম ডাইরেক্টর মহাপরিচালক। এইটা অনেক আগে গেছে, আমরা ধৈর্য ধরে